একজন রোগী অ্যান্টিবায়োটিক কাজ না করায় কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করালেন। রিপোর্টটা হাতে পেয়ে তিনি রীতিমতো রেগে গেলেন। রিপোর্টটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। বললেন, এটা ভুল রিপোর্ট। আমি তো কখনো অযথা অ্যান্টিবায়োটিক খাইনি। শেষ কবে অ্যান্টিবায়োটিক খেয়েছি সেটাও মনে নেই। তাহলে এতগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হলো কিভাবে? কয়েকদিন পর আরেকটা ঘটনা। তার 2 বছরের বাচ্চার কালচার রিপোর্টে দেখা গেল অনেক অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। অথচ বাচ্চাটা জীবনে কখনো অ্যান্টিবায়োটিক খায়নি, মাত্র তার 2 বছর বয়স। এগুলো কিভাবে সম্ভব? আমরা যখন একটা কালচার রিপোর্ট দেখি, সেখানে আপনার শরীরে যে ব্যাকটেরিয়া সংক্রমণ করেছে সেই ব্যাকটেরিয়া কোন কোন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট, মানে আর কাজ করবে না, তা আর দিয়ে বোঝায়, এবং কোন অ্যান্টিবায়োটিকের প্রতি সেনসিটিভ বা কাজ করবে সেটা এস দিয়ে বোঝায়। এই রিপোর্টটা একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার জন্য হয়। এখন প্রশ্ন হলো, আপনি যখন অ্যান্টিবায়োটিক খাননি, তাহলে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আপনার শরীরে এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নিন। অ্যান্টিবায়োটিককে অনেক বিশেষজ্ঞ সোসাইটাল ড্রাগ বা সামাজিক মেডিসিন বলেন। কেন বলেন? কারণটা বলছি। ধরুন, আজ আপনার মাথা ব্যথা হলো, আপনি একটা পেইন কিলার খেলেন, অতিরিক্তই খেয়ে ফেললেন, কিডনিতে কিছুটা সমস্যা হলো, কিন্তু এই ওষুধ শুধু সমস্যাটা আপনার শরীরেই করবে, আপনার পাশের মানুষ, সন্তান কিংবা প্রতিবেশী শরীরে এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু অ্যান্টিবায়োটিকের বেলায় এটা একেবারেই ভিন্ন। আপনি যখন একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, তখন সেটা শুধু আপনার চিকিৎসার বিষয় থাকে না। যদি আপনার শরীরে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বেঁচে যায়, তাহলে সেই ব্যাকটেরিয়া আপনার পরিবারের সদস্য, হাসপাতালে অন্য রোগী, খাবার, পানি কিংবা পরিবেশের মাধ্যমে অন্য মানুষের শরীরেও সেটা ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ একটি ভুল অ্যান্টিবায়োটিক ব্যবহার অন্য একজন মানুষের ভবিষ্যতের চিকিৎসাকে কঠিন করে দিতে পারে। এ কারণেই অ্যান্টিবায়োটিকে শুধু পার্সোনাল ড্রাগ নয়, এটাকে আমরা সোসাইটাল ড্রাগ বলে থাকি। এখন ফিরে আসি প্রথম প্রশ্নে। আপনি তো অ্যান্টিবায়োটিক খাননি, তাহলে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া এলো কোথা থেকে? কারণ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ভ্রমণ করে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আপনার বাসায় একজনের রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আছে। একই টয়লেট, একই রান্নাঘর, একই দরজার হাতল, একই খাবার পরিবেশ। এসবের মাধ্যমে ব্যাকটেরিয়া এক মানুষ থেকে আরেক মানুষের শরীরে যেতে পারে। শুধু তাই নয়, মুরগির খামার, মাছের খামার, গবাদি পশুতে যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, সেখান থেকেও রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। হাসপাতালে যাবেন, এই পরিবেশ থেকে অনেক অনেক ব্যাকটেরিয়া ছড়াতে পারে। আরও ভয়ঙ্কর বিষয় হলো, ব্যাকটেরিয়া নিজেদের মধ্যেও রেজিস্ট্যান্ট জিন আদান প্রদান করতে পারে প্লাজমিড নামে ছোট্ট একটা ডিনের মাধ্যমে। এই প্রক্রিয়াকে বলা হয় হরিজন্টাল জিন ট্রান্সফার। ফলে সেন্সিটিভ থাকা ব্যাকটেরিয়াও অল্প সময়ের মধ্যে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। তাই 2 বছরের শিশুর শরীরে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া পাওয়া এটা অসম্ভব কিছু নয়। একটু ভাবুন, শিশুটি প্রসবের সময়, যেমন নর্মাল ডেলিভারিতে মায়ের ভ্যাজাইনাল ফ্লোরা থেকে, অথবা সি সেকশনে হাসপাতালের পরিবেশ থেকে। আর এই হাসপাতালের পরিবেশ, এনআইসিইউ, ডেলিভারি রুম নিজেই রেজিস্ট্যান্ট অর্গানিজমের একটা বড় উৎস। মায়ের বুকের দুধ, মায়ের ত্বকের সংস্পর্শ থেকে আর জন্মের পর থেকেই পরিবেশের মাধ্যমে অসংখ্য ব্যাকটেরিয়া এই শিশুর সংস্পর্শে এসেছে। এসবের মধ্যে যদি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া থাকে, তাহলে শিশুর শরীরেও সেগুলো আসতে পারে, যদিও সে নিজে কখনো অ্যান্টিবায়োটিক খায়নি। তাহলে কি অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে। অপ্রয়োজনীয় বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সেনসিটিভ ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া টিকে থাকে এবং তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তাই মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আপনার একার সমস্যা না, এটা আমার, আপনার, আমাদের সবার সমস্যা। কারণ আজ যদি আমরা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করি, তাহলে হয়তো আগামীকাল এমন সংক্রমণ আসবে যেখানে আমাদের হাতে ইফেক্টিভ কোনো অ্যান্টিবায়োটিকই থাকবে না। এই কারণেই অ্যান্টিবায়োটিক শুধু একটা ওষুধ নয়, এটা একটা সমাজের মূল্যবান সম্পদ। এই দায়িত্ব থেকেই আপনার উচিত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে বেশি বেশি প্রচার করা, আশেপাশের মানুষকে জানানো। ভালো থাকুন, সুস্থ থাকুন।